আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর প্রাণী কোনটি, তাহলে হয়তো আপনি হলিউড মুভিতে দেখা বিভিন্ন ভয়ঙ্কর প্রাণীর কথা বলবেন। আর যদি আমরা বলি, আপনার উত্তর সম্পূর্ণই ভুল, কারণ মানুষ মারার ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে যে প্রাণীটি রয়েছে সেটি আর অন্য কেউ না, ভারত ও বাংলাদেশের জাতীয় পশু বাঘ। সম্পূর্ণ পৃথিবীতে প্রায় প্রতি বছর 400 জনেরও বেশি মানুষ বাঘের আক্রমণে মারা যায়। আর অবাক করা বিষয় হলো, ভারত পৃথিবীর সকল দেশকে এই বিষয়ে টেক্কা দিয়েছে, কারণ প্রতি বছর বাঘের আক্রমণে 80 জন মানুষ ভারতে মারা যায়। আমরা সকলেই জানি যে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ও হিংস্র প্রাণীর মধ্যে অন্যতম হলো বাঘ। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন, বাঘ যদি কোনো সময় মানুষের বিলুপ্তির কারণ হয়ে দাঁড়ায়? যদি কোনো বাঘ এতটাই হিংস্র হয়ে ওঠে যে তার কারণে কোনো জনপদ বা সম্পূর্ণ গ্রামকে এক রাতের মধ্যে খালি করতে হয়? এখন আপনারা হয়তো ভাবছেন আমি পাগলের মতো কি বলছি, আর এটা হওয়াও কি কোনোদিন সম্ভব নাকি? তাহলে এই স্থানে আপনাদের জানিয়ে রাখি যে এই ঘটনা সম্পূর্ণ পৃথিবীর বিভিন্ন দেশেই হয়ে থাকে। এখন স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি দুর্ধর্ষ শিকারী জিম করবেটের, এবং তার সামনে যে বাঘিনীর মৃতদেহটি পড়ে রয়েছে তার ক্ষুধা নিবারণ করেছিল প্রায় 436টি মানুষ। জিম করবেট এই বাঘিনীটিকে কিভাবে শিকার করেছিল এই বিষয়টি আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি। তাই আজ আমরা এই ভিডিওতে এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করব যে ঘটনাটি শোনার পর আপনারা একদমই স্তব্ধ হয়ে যাবেন, যা পৃথিবীর ইতিহাসে বাঘের সবচেয়ে ভয়ঙ্কর শিকারগুলোর মধ্যে অন্যতম। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। সালটা ছিল 1903। নেপালের জঙ্গলে এক বাঘিনী হঠাৎ করে হিংস্র হয়ে ওঠে। এই বাঘিনী মূলত জঙ্গলে যাওয়া কাঠ কাটতে মানুষদেরকেই শিকার করত। যখন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে কয়েকজন মানুষ মৃত্যুবরণ করে, তখন ওই অঞ্চলের মানুষ জঙ্গলে দল বেঁধে যেতে শুরু করলো। প্রথম কয়েকদিন ঠিকঠাক মতো কাঠ কাটতে পারলেও কয়েকদিন পরে তারা স্পষ্ট দেখতে পারে যে এই বাঘিনীর হিংস্রতা একটুও কমেনি, এবং সে এখন অনেক চালাকির সহিত শিকার করে। গ্রামের মানুষ যখন দল বেঁধে জঙ্গলে যাওয়া শুরু করলো, তখন সেই বাঘিনী তাদেরকে চুপিসারে অনুসরণ করতে থাকে। আর যখনই কোথাও কোনো মানুষকে দল থেকে আলাদা হতে দেখতো, ঠিক তখনই বাঘিনী তার উপরে আক্রমণ করে মেরে ফেলতো, এবং পরবর্তীতে তাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে খেয়ে ফেলতো। আর এই একই ঘটনাটি বেশ কয়েকবার হওয়ার পর গ্রামবাসী মূলত বাঘিনীর এই চালটি ধরতে পারে, এবং এরপর থেকে তারা সেই জঙ্গলে যাওয়াই ছেড়ে দিল। কিন্তু এখন এই বাঘিনীর হিংস্রতা আরো বেশি বেড়ে গেল। এখন সে মাঝে মধ্যে গ্রামে ঢুকে মানুষকে মারতে শুরু করলো। এইভাবে যখন মৃত্যুর সংখ্যা 200-তে পৌঁছালো, তখন নেপাল সরকার এই বাঘিনীকে মারার জন্য খুব দ্রুত পদক্ষেপ নিল। নেপালের সৈন্যরা সেই বাঘিনীকে মারার জন্য জঙ্গলে তো তল্লাশি শুরু করলো, কিন্তু তারা কোনোভাবেই সফল হতে পারলো না। তারা যখনই বাঘিনীকে ধরার জন্য কোনো ফন্দি আঁটতো, সেটা কোনো না কোনো ভাবেই ব্যর্থ হতো। আর বারবার বিফল হওয়ার পর সেনাদের মনোবলও ভাঙতে থাকে। নেপাল সরকারের এই অভিযানে বাঘিনীকে ধরা তো সম্ভব হলোই না, উল্টো এই বাঘিনীর আক্রমণে বেশ কিছু সেনারাই নিহত হয়েছিল। পরিস্থিতি যখন আরো খারাপ অবস্থায় পৌঁছালো, তখন নেপাল সরকার দেশের নামি দামি শিকারী এবং বিশেষ সেনাদেরকে নিয়ে একটি দল গঠন করলো। আর সেই দলের কাজ ছিল সম্পূর্ণ জঙ্গলে চিরুনি তল্লাশি করে সেই বাঘিনীকে খুঁজে বের করবে। এই দল তাদের কাজ শুরু করলো, কিন্তু তারা বাঘিনীকে ধরতে পারলো না। আর তাদের এই তল্লাশির ফলে সেই বাঘিনী নেপালের জঙ্গল ছেড়ে ভারতে চলে আসে। যখন নেপাল সরকার সেই বাঘিনীর খবর নিয়ে জানতে পারলো সে আর নেপালে নেই, তখন তারা খুশি হয়, কারণ এটা আর তাদের সমস্যা ছিল না। আর তারাও তাদের সেনা অভিযান বন্ধ করে দেয়। ভারতের জঙ্গলে ঢোকার পর সেই বাঘিনী এখানেও সেই একই রকম করে মানুষকে হত্যা করতে থাকলো। আর এবার তার হিংস্রতা এতটাই বেড়ে গেল যে এখন সে দিনে দুপুরে এই গ্রামে ঢুকতে শুরু করলো। এভাবেই সেই বাঘিনী জঙ্গলের আশেপাশের গ্রামগুলোতে প্রতিদিনই নিজের হত্যালীলা চালিয়ে যাচ্ছিল। তখন ভারত সরকার এই বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের একটি তদন্ত টিম গঠন করলো, এবং দেশের সমস্ত নামি দামি শিকারীদেরকে আহ্বান জানালো। ভারত সরকার এই বাঘিনীকে হত্যা করার জন্য অনেক বড় আর্থিক পুরস্কারও ধার্য করেছিল, কিন্তু এই বাঘিনীকে হত্যা করতে তারাও সম্পূর্ণভাবে ব্যর্থ হলো। একদিকে ভারত সরকারের হাতে আসছিল বারংবার ব্যর্থতা, আর অপরদিকে বাঘের এই হিংস্রতা দিন দিন বেড়েই চলছিল। আর পরিস্থিতি একসময় এমনই হয়ে গিয়েছিল যে গ্রামবাসীরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য গ্রাম ছেড়ে যেতে শুরু করলো। এমন সময় ভারত সরকার ফেরেশতার মতো এমন একজন মানুষকে পেয়ে গেলেন যে যিনি এখন পর্যন্ত কোনো শিকারে ব্যর্থ হয়নি। আর এই মানুষটি ছিলেন স্বয়ং কর্নেল জিম করবেট। জিম করবেট ভারত সরকারের হয়ে এই বাঘিনীকে শিকার করার প্রস্তাবে রাজি হয়েছিলেন, কিন্তু তিনি ভারত সরকারের কাছে দুটি শর্ত রাখলেন। প্রথম শর্ত ছিল বাঘিনীকে হত্যা করার জন্য যে পুরস্কার ধার্য করা হয়েছে সেটা বাতিল করতে হবে। আর দ্বিতীয় শর্ত ছিল এই বাঘিনীকে মারার জন্য যে সেনা নিয়োগ করা হয়েছে তাদের প্রত্যেককেই ডেকে পাঠাতে হবে। আর ভারত সরকার তার এই দুটি শর্তে খুবই অবাক হয়েছিল, কিন্তু তিনি তার শর্তের উপযুক্ত কারণও দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন যে পুরস্কারের লোভে নিরীহ মানুষ এই বাঘিনীকে মারার চেষ্টা করবে, এতে তারও প্রাণ চলে যেতে পারে। আর দ্বিতীয়ত এত সেনা ও শিকারের মাঝে ওই জঙ্গলের অন্যান্য বাঘেরও জীবন চলে যেতে পারে। আর ভারত সরকার জেম করবেটের এই দুটি শর্তই মেনে নেয়, এবং পরবর্তীতে এই বাঘিনীকে মারার জন্য জেম করবেট তার অভিযান শুরু করেন। আপনি হয়তো ভাবছেন জেম করবেট এই অভিযানে অনেক অস্ত্রশস্ত্র নিয়ে যাত্রা শুরু করেছিল, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে এই অভিযানে জেম করবেটের হাতে ছিল শুধুমাত্র
একটি রাইফেল। করবেট এই ভয়ঙ্কর বাঘিনীর শিকার করার দায়িত্ব কাঁধে নিয়ে জঙ্গলের দিকে রওনা শুরু করেন। আর এই ঘটনাটি ভারতের একটি চম্পাবত নামের জঙ্গলে হয়েছিল। তবে জঙ্গলে আসার আগে জেমস করবেট ঠিক করলেন যে জঙ্গলের আশেপাশের মানুষদের সাথে সময় কাটাবেন এবং বেশ কিছুদিন তাদের সাথেই থাকবেন এবং তার জঙ্গল থেকে বেরোনোর সময় সম্পর্কে কিছু ধারণা নেবেন। কিন্তু তিনি তখন পর্যন্ত জানতেন না যে নরঘাতক বাঘিনীর মুখোমুখি তাকে খুব শীঘ্রই হতে হবে। তিনি তার তথ্য সংগ্রহ করার জন্য গ্রামবাসীদের সাথেই থাকতে শুরু করলেন এবং বাঘিনীর শিকার সম্পর্কে অনেক তথ্যই জেনেছিলেন। আর পরবর্তীতে দুদিনের মাথায় বাঘিনীকে শিকার করার জন্য উপযুক্ত সময় পেয়ে গিয়েছিলেন। ঠিক দুদিনের মাথায় বাঘিনী ওই গ্রামের একজন 16 বছর বয়সী মেয়েকে শিকার করেন ও তাকে টেনে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। আর বাঘিনীটি তখন পর্যন্ত জানতো না যে এই শিকারটি হতে চলেছে তার জীবনের শেষ শিকার। বাঘিনী যখন সেই মেয়েটিকে শিকার করে জঙ্গলে টেনে নিয়ে যাচ্ছিল তখন জঙ্গলের মাটিতে সেই কিশোরীর রক্তের দাগ পড়ছিল এবং জেমস করবেট সেই রক্তের দাগ দেখেই তা অনুসরণ করতে শুরু করলো। আর বেশ কিছুক্ষণ হাঁটার পর জেমস করবেট বাঘিনীর সেই আস্তানা খুঁজে পেলেন। কিন্তু সেদিন সন্ধ্যা হয়ে আসায় তিনি ফিরে আসতে বাধ্য হলেন। আর তিনি বুঝতে পারলেন এভাবে বাঘিনীকে শিকার করা সম্ভব নয়। আর এখন এই নরখাদককে মারার একমাত্র উপায় হলো জঙ্গল ঘিরে বিট দেওয়া। অনেকেই হয়তো জঙ্গলে বিট দেওয়ার কথা জানে না। আর তাদের জন্য বলে রাখি যে বিট দেওয়া হলো জঙ্গলের চারিদিকের সীমান্তে দাঁড়িয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যথাসম্ভব শব্দ করা, যাতে জঙ্গল থেকে বাঘ পালাতে না পারে। তিনি ঠিক করলেন এই মুহূর্তে সেই গ্রামে গিয়ে বিট দেওয়ার মানুষের ব্যবস্থা করবেন। তিনি যখন গ্রামের প্রধানকে বিট দেওয়ার কথা বললেন তখন গ্রামের প্রধান রাজি হলেন না। যখন জেমস করবেট বললেন বিট দেওয়ার ব্যবস্থা করা যদি না হয় তাহলে কাল হয়তো সেই নরখাদক আমার হাতে মরবে, নয়তো নরখাদকের হাতে আমার জীবন যাবে। আর এই কথা শোনার পর গ্রামের প্রধান কিছুটা ঘাবড়ে যায় এবং তিনি করবেটকে আশ্বাস দেন যে তিনি বিট দেওয়ার জন্য লোকজন জোগাড় করবেন। পরদিন সকালে করবেটের বাংলোর সামনে এক এক করে লোকজন জড়ো হতে শুরু করলো এবং দুপুর 2টো পর্যন্ত 298 জন লোক সেই স্থানে পৌঁছে গিয়েছিল। তবে সেদিন গ্রামবাসীদের হাতে ছিল বেআইনি কিছু অস্ত্রপাতি, যা দিয়ে একটি কেন অনায়াসে 10 থেকে 20টি বাঘকে মেরে ফেলা সম্ভব। তিনি পরবর্তীতে জঙ্গলে গিয়ে ছোট ছোট অংশে মানুষদেরকে ভাগ করে দেন এবং প্রত্যেকটি দলকে জঙ্গলের চারিদিকে নিজেদের অবস্থান বুঝিয়ে দেন এবং পরবর্তীতে জেমস করবেট ও গ্রামের প্রধান জঙ্গলে ঢুকে যান। দুজনে জঙ্গলের মাঝামাঝি স্থানে পৌঁছাতেই দক্ষিণ প্রান্ত থেকে হইহুল্লোড় এবং বন্দুকের আওয়াজ শুনতে পান। আর সাথে সাথে জেমস করবেট বুঝতে পারলেন যে তারা চরম বিপদে পড়ে গেছে, কারণ তাদের প্ল্যান ছিল তারা যখন উত্তর প্রান্তে পৌঁছাবে আর তারপরে তারা হইহুল্লোড় শুরু করবে। কিন্তু এখন আওয়াজ শুনে যে কোনো সময় বাঘিনী তাদের সামনে চলে আসতে পারে। আর যেমন চিন্তা ঠিক তেমনই কাজ। ঠিক তাই হলো যেমনটা জেমস করবেট ভেবেছিল। জঙ্গলের মধ্যে থাকা একটি গিরিখাতের মাঝামাঝি অংশ থেকে বাঘিনীকে বড় বড় লাফে নেমে আসতে দেখলেন। আর সাথে সাথে গ্রামের প্রধান বাঘিনীকে তাক করে 2টো গুলি ছুড়ে বসলেন। জেমস করবেট যে ভয়টি করছিলেন সেটি গ্রামের প্রধান করে বসলেন। একটিও গুলি বাঘিনীর গায়ে লাগলো না। আর এখন বাঘিনী তার গতিপথ পাল্টে উত্তরমুখ হয়ে ছুটতে শুরু করলো। আর তড়িহড়ি করে জেমস করবেটও একটি গুলি ছুটতে বাধ্য হলেন। বাঘিনী আবার তার গতিপথ পরিবর্তন করে জেমস করবেটের দিকে ছুটে আসতে শুরু করলো। আর করবেট বুঝতে পারলেন যে এটাই উপযুক্ত এবং শেষ সুযোগ। নিজের হাতে থাকা 500 মডিফাই রাইফেল দিয়ে সি লেভেল সাইজ করে গুলি ছুড়লেন। আর তিনি স্পষ্ট দেখতে পেলেন যে সোজা সেই গুলিটি বাঘিনীর পিঠে লাগলো। বাঘিনী একটু শিউরে উঠলো, কিন্তু তার গতি একদমই থামালো না। আর পরবর্তীতে করবেট আবারও একটি গুলি ছুড়লেন। আর দ্বিতীয় গুলি খাওয়ার পরেও দাঁত খিচিয়ে করবেটের দিকে সেই বাঘিনী তেড়ে আসছিল। আর যখন তৃতীয় গুলি ছোড়ার জন্য জেমস করবেট ট্রিগার চাপলেন, কিন্তু সর্বনাশ, রাইফেল থেকে গুলি বের হলো না। কারণ জেমস করবেট মাত্র 3টি গুলি নিয়েই এই বাঘিনীকে শিকার করতে বের হয়েছিল। কারণ তিনি একবারও ভাবেননি যে 3-এর অধিক সুযোগও পাওয়া যাবে এই বাঘিনীকে মারার জন্য। আর বাঘিনীটি জেমস করবেটের একদম সামনে চলে এসেছিল। আর জেমস করবেট তার মৃত্যুকে তার সামনেই দেখতে পাচ্ছিল। বাঘিনী হুঙ্কার দিতে দিতে খুব দ্রুত জেমস করবেটের দিকে ছুটে আসছেন। আর ঠিক সেই সময় গ্রামের প্রধান নিজের রাইফেলটি জেমস করবেটের দিকে ছুড়ে দিলেন এবং তিনি জেমস করবেটকে বললেন যে এটাতে মাত্র একটি গুলি রয়েছে এবং নিজেদের জীবন বাঁচানোর এটাই শেষ সুযোগ। আর রাইফেলটি হাতে তুলতেই বাঘিনীটি জেমস করবেটকে লক্ষ্য করে ঝাঁপ দিল এবং জেমস করবেট উপযুক্ত পয়েন্ট বুঝে গুলি করে দিলেন। আর সৌভাগ্যবশত গুলিটি লক্ষ্যভেদ করলো। বাঘিনীর প্রাণ শক্তি এত দূরই ছিল এবং তৃতীয় গুলি খাওয়ার সাথে সাথে বাঘিনী একদম জেমস করবেটের সামনে লুটিয়ে পড়লো। তো বন্ধুরা, এভাবেই 436 জন মানুষকে মেরে ফেলা বাঘিনীটিকে জেমস করবেট শিকার করেছিল। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, বাঘিনী তার জঙ্গলের শিকার ছেড়ে কেনই বা মানুষদেরকে আক্রমণ করছিল? আসলে জেমস করবেট বাঘিনীর শরীর থেকে যখন ছাল ছাড়াচ্ছিল তখনই একটি ব্যাপার সে লক্ষ্য করেছিলেন। আসলে বাঘিনীর সামনে থাকা 2টি লম্বা দাঁতের মধ্যে মূলত একটি দাঁত ভেঙে গিয়েছিল। আর এটাই ছিল সেই কারণ যার জন্য বাঘিনী নিজের প্রাকৃতিক খাবার ছেড়ে মানুষদেরকে শিকার করছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত দেখতে থাকুন অজানা যোগসূত্র। এবং সর্বশেষ বলবো, প্রাণী বাঁচান, দেশ বাঁচানো, সম্পূর্ণ পৃথিবীকে বাঁচান।